এই যে কালী মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো কুষ্ঠ কালী বাড়ি। আর এখানে এখন যিনি পৌরোহিত্য করছেন একজন বাঙালি। এই যে আমার পিছনে এই যে 3 নম্বর ঘর, এটাই সেই ঐতিহাসিক ঘর। ঠাকুর যখন বেনারসে এসেছিলেন মথুরা বাবুর সঙ্গে, সে সময় এখানে একটা বাড়িতে ছিলেন। তবে একটা কথা কিন্তু ঠিক, এখানে এই বাঙালি টোলাতে এসে দীপকবাবুর সঙ্গে আলাপ হয়ে বুঝতে পারলাম যে বাঙালিরা এখানে বেনারসের এই সমস্ত অলিগলির মধ্যে আসলে, হ্যাঁ, আর আপনি যদি বাঙালি হন তাহলে কিন্তু সেই মনে আছে তো জয় বাবা ফেলুনাথ। এই দুর্গাবাড়ি তৈরি করেছিলেন জনাইয়ের বিখ্যাত মুখার্জি পরিবার। এই যে গৌরী কেদারেশ্বর মন্দির আমরা দর্শন করে বেরোন, অনেকটাই কেদারনাথের মতো। মন্দিরের চারপাশে কোনো জায়গাতেই এখন আমিষ পাওয়া যায় না, কিন্তু এখানে মাছ ভাত পাবেন। এখানে আমুল বাটারের টোস্ট পাওয়া যায়, হোয়াইট বাটারের টোস্ট পাওয়া যায়, আর মালাই টোস্ট পাওয়া যায়। এই কিরকম লাগছে? হালকা মিষ্টি ভুসভুসে একটা ব্যাপার, দারুণ। এই টমেটোর চাটটা অসাধারণ। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। বেনারসের গল্প আগেও দেখেছেন আপনারা, কিন্তু এই শহরটা বোধহয় কখনোই পুরনো হয় না। যদিও সারা পৃথিবীর সবচেয়ে পুরনো লিভিং সিটিগুলোর মধ্যে অন্যতম এই বেনারস। ভারতবর্ষের অন্তরাত্মার খোঁজ পাওয়া যায় এখানেই। দেবাদিদেবের অধিষ্ঠান সে তো বটেই, সেই সঙ্গে মা গঙ্গা আর গঙ্গার ঘাট। মারাঠারা নতুন করে সংস্কার আর নির্মাণ করিয়েছিলেন এই ঘাটগুলি সেই 17-18 শতকে। হঠাৎ করে দেখলে চূড়ান্ত বিশৃঙ্খল এক নগরী মনে হতে পারে আপনার, কিন্তু পৃথ্বীর ভাষায় এই বিশৃঙ্খলতার মধ্যেই কোথায় যেন একটা চূড়ান্ত ছন্দ রয়েছে। তাতেই গাথা এই পুরো বেনারস শহর। আর আছে এখানকার খাওয়া দাওয়া, সেই আকর্ষণও বারবার টেনে আনে এই বেনারসে। চলুন তবে আরেকবার ঘুরে দেখবেন বেনারস আমাদের সঙ্গে, দুই বন্ধুর সঙ্গে। আবারও দুই বন্ধু, আবারও বেনারস। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা বেনারস ভ্রমণের গল্পে। আমরা রয়েছি দশাশ্বমেধ ঘাটে, আর কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে। আরতি দেখা শেষ, এবার যেতে হবে কোথায় পৃথ্বীজিৎ? বেনারসে আমরা দুজন। হ্যাঁ, তাহলে এবার চাট দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সন্ধ্যাবেলা তো চাট খাওয়া স্বাস্থ্যকর ব্যাপার। চলো যাওয়া যাক। চলো। আচ্ছা, এখন মালাইও খেতেই হবে। যারা শীতে আসবেন, শীতের শেষ অবধি মালাইও থাকে বেনারসে, যাকে দিল্লির লোকেরা বলে দৌলত কি চাট, সেটাও এখন পাওয়া যাবে। সেইভাবে কিন্তু এখন ভিড় নেই, সবাই ঘাটে, তাই এখানে ভিড় কম। বলছি সন্ধেবেলা চাট খাওয়া তো স্বাস্থ্যকর লক্ষণ বললি। হ্যাঁ তা শুধু চাটে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আরে কি আশ্চর্য, এখানে তো চাট খেতে এসেছি, চাটই খাবো। কি অদ্ভুত দেখেছেন তো, সব সময় আমার ঘাড়ে বন্দুক রেখে চালানোর চেষ্টা। মোটেও না। পুরো ভারত যদি ঘুরে দেখার আপনার সময় না থাকে বা সমস্যা থাকে, তাহলে কুম্ভ মেলায় চলে আসুন, পুরো ভারত পেয়ে যাবেন। আর না হলে কুম্ভ মেলা তো 12 বছরে একবার, না হলে চলে আসুন বেনারসে অথবা হরিদ্বারে। একদম একদম ভারতবর্ষকে
এক জায়গায় সব সময় পাবেন। এইখানে যেন সবসময় কুম্ভ পাই, হ্যাঁ একদমই, মানে ভারতের অন্তরাত্মাকে যদি শুতে চান, যেটা শিবাজি বলল, তাহলে এইসব জায়গাগুলোতে আসতেই হবে। একদম। আমরা হাঁটছি গোদলিয়ার দিকে। আচ্ছা, এখন বেনারসের রোপওয়ের কাজ চলছে বলে সাংঘাতিক রকম একটা বাজে অবস্থা। এই দেখুন মন্দিরে যাওয়ার গেট। আমরা এখন হাঁটছি গোদলিয়ার দিকে। দেখুন কত মানুষ, আর দুদিকে প্রচুর দোকান, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বেনারসি শাড়ির দোকান। আচ্ছা, এখানে এখানে চলাচলের জন্য এরকম বাইক পাওয়া যায়। আমরা রিক্সা দর করছিলাম যে বিশ্বনাথ চাট ভান্ডার যাব, তো একজন বাইকওয়ালা চলে এলো, বললো যে চলো আবার বাইকে চলো। এটা এখানে চলে না, আছে হেলমেট, না আছে কিছু, তবে এভাবেই চলছে। এটাই বেনারসের রেওয়াজ। বাইক যাবে কিভাবে গলির মধ্যে দিয়ে? জিও সিনেমা, হ্যাঁ একদম একদম সিনেমা শুটিং কাকা। একদম গলির মধ্যে দিয়ে মনে হচ্ছে চেস করছি কাউকে আমরা। হ্যাঁ, গলির মধ্যে দিয়ে কাউকে চেস করছি আমরা, মনে হচ্ছে। ফাটাফাটি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। আর হেলমেট না পরার জন্য আমাদেরকেও দোষ দেবেন না, কিন্তু এখানে কেউই পড়ছে না, তাই বাধ্য হয়ে আমাদেরকে দেয়নি, আমরাও পড়তে পারিনি। এখানে এখানে এটাই বেনারস মানে এরকমই। আমি আগেও বলেছিলাম যে বেনারস মানে হচ্ছে ছন্দবদ্ধ বিশৃঙ্খলতা। হ্যাঁ, ছন্দবদ্ধ বিশৃঙ্খলতা, একদম পারফেক্ট। কত আওয়াজ, ওরে বাবা। আর যাচ্ছি কোথা দিয়ে দেখুন। ভাই দুনিয়া অনেক জায়গায় রাইড করেছি, হ্যাঁ। এরকম রাইড কিন্তু এই বাতের রাইডটা- জন্মে করিনি। একদম শিবাজি, মনে থাকবে। ফাটাফাটি। এইখান দিয়ে এভাবে চালাচ্ছে, ভাবা যাচ্ছে না ফাটাফাটি just, ফাটাফাটি। হ্যাঁ? হ্যাঁ আমার সেই মনে পড়ে যাচ্ছে, বুঝলি তো, আমির খানের এই 3 ইডিয়টসের হ্যাঁ কথা। হ্যাঁ, তিনজনে। রাজুর বাবা যখন অসুস্থ হয়েছিল, মাঝখানে বেঁধে নিয়ে যাচ্ছিল, ঠিক 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 সেরকম ব্যাপারটা। আমরা এখন চক বারাণসীতে। এখানে লক্ষ্মী চায়ওয়ালে, সেখানে চা খাবো আর টোস্ট খাবো। চারটা একটু পরে খাচ্ছি, কিন্তু তার আগে এই গলিতে ঢোকার আগে এখানে মালাইও বিক্রি হচ্ছে। এই যে আগে মালাইওটা খেয়ে নি। মালাইও है ना, कितने का है? तो प्रेम शुक्ला भी है। एक दीजिए ना। এই দেখুন, এই হচ্ছে মালাইও। থ্যাংক ইউ। कार्यकर्ता थे उसमें भूपेश वाह। जी भी है। প্রীতিজি টেস্ট করো। पार्टी जी भी মানে है। দেখেই তো আমার বেশ একটা অসাধারণ उसका লাগছে नाम আর तो কি। होगा ही। দেখেই কিরম লাগছে। হালকা মিষ্টি ভুসভুসে একটা ব্যাপার। आ गया बिहार के वो आए थे। এবং মুখের মধ্যে পুরো গলে গেল হ্যাঁ, ব্যাপারটা। মালাইও খেয়ে মালাইকা অর্ডারের কথা মনে করো না, বুঝেছো? না, আমি করি না, আমি একদমই করি না আর কি। দুধটাকে জাল দিয়ে সারা রাত ইয়েতে, ওপরে আবার পেস্তা দিয়েছে। হ্যাঁ সারা রাত খোলা আকাশের নিচে রেখে এটাকে তৈরি করে, সেরকমই শুনেছিলাম। এবং ঠান্ডা না পড়লে এটা তৈরি হয় না। আহা, একদম এই যে ক্রিমি ভুসভুসে একটা দুধের ব্যাপার। ভেতরে মনে হচ্ছে হাওয়া ভরে দিয়েছে। এতটা মানে এতটা হালকা, মানে জিনিসটার কোনো ওজন প্রচণ্ড নেই। হালকা, কোনো ওজন নেই। ফিল করতে পারছি যে চামচের মধ্যে দিয়ে নিয়েছি, এটার কোনো ওজন নেই, যেটা ফিল করতে পারছি। একদম। এটা হচ্ছে কেশর মিল্ক। ও দারুণ দারুণ। চুমুক লাগা, চুমুক লাগা। মালাইও খাওয়ার পরে এই মিল্কটা একটু খেয়ে নিবি। আহা ছন্দ ছন্দ, আহা হ্যাঁ ছন্দ। আহা আজকে মোজার্ট না, মুখের ভেতর আজকে বাক। আহা। এই মালাই হচ্ছে 50 টাকা এক খোরাই। এখানে সিঙ্গারা, গোলাপজাম সব আছে। এই হচ্ছে টক টক বেনারস। আর এই দিকে এই গলিতে এই হচ্ছে দোকান। এটা এখানে আমরা মালাইও খেলাম। আর এই গলিতে হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালে। এখানে আমুল বাটারের টোস্ট পাওয়া যায়, হোয়াইট বাটারের টোস্ট পাওয়া যায়, আর মালাই টোস্ট পাওয়া যায়। আমুল বাটারের টোস্ট হচ্ছে 50 টাকা, হোয়াইট বাটারেরও 50 টাকা, কিন্তু মালাই টোস্ট হচ্ছে 60 টাকা। এটার মধ্যে একটু নুন দিতে হবে। হ্যাঁ,
হোয়াইট বাটারে নুনটা দাও, কারণ হোয়াইট বাটারে তো নুন থাকে না। হ্যাঁ ওই জন্যই দারুণ। দেখ একটু নুন আমায় দিয়ে দেন। ভালো, বেশ ভালো, তবে দামটা বড্ডই বেশি, মানে 50 টাকা হ্যাঁ এইটুকুর জন্য, দুটো পাউরুটির জন্য বড্ডই বেশি। এর জন্যে হুম এর জন্যে হুম আমাদের মতো হুম। ইউটিউবাররা থাকে হুম দামটা, একদম মানে একটা চায়ের দোকানকে একটা ব্র্যান্ড বানিয়ে দিতে ইউটিউবাররা পারে, সেটা হয়েছে তাই দাম বেশি। ঠিক, ভরপুর বাটার দিয়েছিল, মানে ভরপুর বাটার, এবং বাটারটা বেশ নরম হালকা, সেই জন্য আরও টেস্ট লাগছে। যেটা মালাই টোস্ট, তাতে দেখুন ভরপুর মালাই। এটাও ভালো। আর এটা আমার যে স্মৃতিটা মনে করালো, আমরা যখন ছোট ছিলাম মাঝে মাঝে আমরা এটা খেতাম, পাউরুটির মধ্যে সর যেটাকে আমরা চাঁচিয়ে বলতাম, সেটা দিয়ে ওপরে এরমভাবে দিয়ে মারা চিনি ছড়িয়ে দিত। সেই স্মৃতিটা এইটা খেয়ে আমরা আবার ফিরে এলো। এই যে একদমই তাই, একদম দুধের গন্ধ, খুবই ভালো, মানে দারুণ টেস্টি। খাবার টেস্টি এটা, এখানে একটা মালাই, এটাই হবে মালাই, মানে এটা ফার্স্ট প্রেফারেন্স মালাই টোস্ট। হ্যাঁ अब कितने दिन से आ रहे हैं इधर? लगभग 12 वर्ष हो चुके हैं। और यहाँ का चाय और ये जो मशहूर टोस्ट है, वो उसके बारे में बताइए। भाई साहब ये वाराणसी का लक्ष्मी चाय एकदम फेमस दुकान है और बहुत ही मानिंद अच्छे हर तरह के व्यक्ति यहाँ आते हैं चाय टोस्ट खाने। চাটাও দারুণ ছিল এখানে, কিন্তু একটা কথা ঠিক, আপনি বেনারসে এলে যে কোনো চায়ের দোকানেরই চা ভালো, আর যে কোনো জায়গায় এই কচুরি, তারপর চাট, সিঙ্গারা, এগুলো কিন্তু যে কোনো দোকানেই ভালো। মানে কয়েকটা দোকানের নাম হয়ে গিয়েছে, সেটা ঠিক আছে, ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু যে কোনো জায়গাতেই চাট বলুন, পাপড়ি চাট বলুন, ফুচকা বলুন, গোলগপ্পে বা যে কোনো খাবার বলুন, সব জায়গাতেই দুর্দান্ত। আমরা এখন যাচ্ছি কালভৈরবের মন্দিরের সামনেই। বেনারসে এলে সবার প্রথমে দর্শন করতে হয় বেনারসের প্রোটেক্টর কালভৈরবকে, তারপর মহাদেবের দর্শন। এখন এই সময় গেলে সন্ধ্যেবেলা কালভৈরবের মন্দির ফাঁকাই হবে, আগে কালভৈরব দর্শন করে নিই। তবে মন্দিরের ভেতরে খুব সম্ভবত ক্যামেরা নিয়ে তো ঢোকা যাবে না, বাইরেটা দেখাবো। এই কালভৈরবের সঙ্গে একবার হ্যাঁ জমদেবের সাংঘাতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। হ্যাঁ, সে এক ধুমধুমার কাণ্ড যাকে বলে, সেই গল্পটা জানেন কি? আরে কি হয়েছিল? কোনো যমদূত এখানে এসে হ্যাঁ কোনো একজনকে নিয়ে যেতে চেয়েছিলেন, মহাত্মা কোনো একজন সাধু ব্যক্তিকে নিয়ে যেতে চেয়েছিলেন তার মৃত্যুর পর। হ্যাঁ কিন্তু সেটা বলা হয় যে এখানে যারা মারা যাবেন তারা অটোমেটিক্যালি তাদের স্বর্গপ্রাপ্তি হবে, হ্যাঁ তাই যমদূত তাদেরকে নিয়ে যেতে পারে না, এটা মহাদেবের জায়গা। ঠিক। তো যথারীতি বাধাদান করা হয়েছিল যমদূতকে। হ্যাঁ তা সেই যমদূত তো আর ভৈরবের সঙ্গে পারবে না, তো স্বয়ং যমদেবকে আসতে হয়েছিল এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা সাংঘাতিক যুদ্ধ চলে। কালভৈরব কা মন্দির ইধার মানে চারিদিকে গেল রব আর কি, হ্যাঁ সেই একটা ঘটনা আছে আর কি কাল ভৈরব নিয়ে। কাল ভৈরব মহাদেব যখন প্রচণ্ড ক্রোধান্বিত হয়েছিলেন, বলে যে সেখান থেকেই মহাদেবের ওই ভৈরব মূর্তির সৃষ্টি আর কি। যে কোনো মহাদেবের মন্দিরে গেলে আপনি কালভৈরবের মন্দির অবশ্যই পাবেন, যিনি সে আপনি কেদারনাথ যান, মদমহেশ্বর যান, কি যে কোনো মহাদেবের মন্দিরে যান। কালভৈরবের মন্দিরের গলিতে ঢোকার সাথে সাথে আপনাদের কিন্তু ছেকে ধরবে এই যারা ফুল বিক্রি করছে বা মিষ্টি বিক্রি করছে এনারা। তো বেটার হচ্ছে যে এদের কারোর সঙ্গে কথা না বলে একদম মেন গেটের সামনে গিয়ে জুতো রেখে ঢুকে পড়ুন। আর যদি পুজো দিতে চান মিষ্টি দিয়ে, মিষ্টি কিন্তু ভেতরে অ্যাকসেপ্ট করে না, তো সেটা একটু ভেবে নেবেন। বেটার হচ্ছে জাস্ট দর্শন করা, নমস্কার করা। এখানে রাম সীতার মন্দির, আর এই সামনে এই হচ্ছে বাবা শ্রী কালভৈরবনাথের মন্দির।
ভেতরে ক্যামেরা অ্যালাউড না, আমি এই অবধি দেখাতে পারবো আপনাদের। এখানে সাংঘাতিক ভিড়, সকালে এলে আরও ভিড় হবে। भाई साहब नाव थोड़ा खाली कराइए। भीड़ एक तरफ भरा हुआ है, एक तरफ खाली है। কাল ভৈরবের মন্দির থেকে বেরিয়েই এই দাদা রাবড়ি মালাই নিয়ে বসে আছেন, দেখেই খেতে ইচ্ছে করলো। দেখে নেই অনেক চামচ। বেনারসে এগুলোই হচ্ছে সেরা জিনিস ভাই। একদম একদম, বেনারস আসবো আর একটু এসব খাবো না, এখন হয় উৎকৃষ্ট নাকি, মানে চেয়াবাদ একটা ব্যাপার আর কি। ঠিক। মিষ্টিটা একদম পারফেক্ট, যারা বেশি মিষ্টি খায় না কিন্তু দেখি এর জন্য একদম পারফেক্ট। আরে দাদাকে একটু মনে রাখবেন, এই রাবড়ি মালাইটা না খেলে আপনার বেনারস আসা বৃথা। তবে যেটা বললাম, বেনারসের কিন্তু অলিতে গলিতে সব দোকানই খুবই ভালো। बहुत अच्छा है, কথা হবে না কোনো, তাই তো? कोनो কথা হবে না, কোনো কথা হবে না। बहुत अच्छा है, मुझे देख के अच्छा लगा कि खाने में अच्छा होगा। পনির নিয়ে বসে আছেন আর রাবড়ি মালাই, এই হচ্ছে দোকান। আর এইদিকে হচ্ছে একটু এগিয়েই বাবা কাল ভৈরবের মন্দির। এটা নিল হচ্ছে 50 টাকা 100 গ্রাম পে, মানে 500 টাকা কিলো। দারুণ রাবড়ি খেলাম, মনে থাকবে এটা। বেনারসে রাস্তাঘাটে খুব সাবধানে চলাচল করবেন, কেউ কিন্তু কিছু মানে না। এবং বাইকের ধাক্কা বা অটো টোটোর ধাক্কা আপনি যদি একটু অসাবধান হন তাহলেই খাবেন। মানে খুব সাবধানে এখানে চলাচল করবেন। বয়স্করা যারা আসবেন খুব খেয়াল রেখে রাস্তায় চলবেন। ভগবানের আপন দেশে সবাই নিজের মন মর্জি মতো চলে আর কি। কি যেন কবিতাটা ছিল, সেটাই আইন কানুন সব্বনেশে। হ্যাঁ, ওই সেটাই। মহাদেবের আপন দেশে আইন কানুন সব্বনেশে শুক্রবার মানে এরকম একটা ছিল বলে আমার সেটা মনে পড়লো আর কি। একদম মনে পড়েই তাই বললাম এই কথাটা। কাশি চাট ভান্ডারের সামনের ভিড়টা একটু খেয়াল করে দেখুন। বাপ রে বাপ। এবং এর পেছনেও যেটা বলেছিলাম, সেই ব্লগাররাই দায়ী, মানে আমরাই দায়ী। একটু দেখুন, রাস্তায় দাঁড়িয়ে লোকে খাচ্ছে। এই যে সবাই। হ্যালো, বলুন। থ্যাংক ইউ। আমার চেয়ে বড় আমার হাজবেন্ড বেশি ফ্যান, ও লুকিয়েছে এইখানে খাচ্ছেন এখন? হ্যাঁ ওখানে লুকিয়েছে। বাব, আমরা তো ভিড় দেখে পালিয়ে যাচ্ছি। সত্যি এত ভিড় এই কাশি চাট ভান্ডারে, এবং এর জন্য দায়ী আমরাই। হ্যাঁ, বললাম তো 2022 সালে যখন তুই এসেছিলাম এই দোকানে খেতে, তখন কোনো ব্যাপারটা ভিড়ই এরকম ছিল না। ছিল না, কোনো ভিড়ই ছিল না। যাই হোক, আমরা বিশ্বনাথ চাট সেন্টার বা চাট ভান্ডার অনেক খুঁজলাম, পেলাম না। তো আমরা এবার ঠিক করেছি যে এবার আমরা সাধারণ সব দোকানেই খাবো, যেগুলো এখনো ব্র্যান্ড হয়ে ওঠেনি। না, হ্যাঁ, এবং একদমই আমি তাই। যেটা একটু আগে বললাম যে সব জায়গায় কিন্তু এখানে খাবার ভালো, সে চাটই হোক আর মিষ্টিই হোক। তো আমরা এবার যে কোনো দোকানে ট্রাই করবো র্যান্ডামলি, এবং সেটাও ভালো হবে আমি জানি। হ্যাঁ, এই যেমনি আমরা একটু আগে রাবড়ি খেলাম, হ্যাঁ, তার আগে যে ইয়েটা খেলাম, মালাইটা খেলাম, আহা, সবই উৎকৃষ্ট মানের। এই হলো গজলিয়া মোড়। আমরা গির্জা মোড় থেকে এলাম। এখন এখানে না, এই বেনারসে এই রোপওয়ে হচ্ছে বলে চারিদিকের রাস্তা আটকানো, খুব সমস্যা চলাচল। এই দিক চলে গেছে সোজা দশাশ্বমেধ ঘাটে। আমরা মন্দিরের রাস্তায় 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। একটু গলিগুলো ঘুরে তারপর হোটেলে ফিরবো, কিছু খেতে হবে। ইনস্টলমেন্টে দিয়ে যাচ্ছে রে ভাই। হ্যাঁ, প্রথমে দিয়ে গেল একটু পেঁয়াজ, শশা আর এইগুলো। না, প্রথম দিয়ে গেল প্লেট আর চামচ, তারপরে এইটা রুটি এখনো আসতে দেরি। এই চলে এসছে রোডে। যাই হোক, আজকে ডিনারে
রুটি আর পনিরের তরকারি, একটু ক্যাপসিকাম দিয়ে সুন্দর টমেটো দিয়ে সুন্দর করে সতে করে দিয়েছে পনির, টুকরো টুকরো পনির। বেনারসে পনিরও কিন্তু দারুণ। চাটটা আজকে আর খাওয়া হলো না, আগামীকাল চাট ট্রাই করব। আর এই জিনিস ভালোই হবে, খেয়ে নি চটপট। এটাই আজকের ডিনার। এখন বাজে ঘড়িতে প্রায় বোধহয় 10:45, তাই তো? হ্যাঁ, 10টা বাজতে 5। আমরা এবার বেনারসের যে হোটেলে আছি না, ঘরটা দেখাবো। হ্যাঁ, আগামীকাল সকালে দেখাবো, চমকে যাবেন। চমকানোর মতো ঘর, এইরকম ঘরে আমরা জীবনে প্রথমবার আছি। ওয়েট করুন, এর পরের সিনেই দেখতে পাবেন। কেমন করেছে? ভালোই। মানে পনিরটাই কিন্তু অতটা রিচ নেই, অতটা রিচ নয়, মানে একদম না, দারুণ সুন্দর করেছে। হ্যাঁ, সেই জন্যই ভালো লাগছে। হ্যাঁ, ফ্রাই করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা পনির ভুজি অর্ডার করেছিলাম। কিন্তু এটা পনির ভুজি নয় আর কি, কিন্তু যাই হোক কাছাকাছি একটা জিনিস ভালো খেতে। কাশী বিশ্ব গলিতে এই মান মন্দিরের পাশেই আমাদের এই হচ্ছে ঘর। ঘরের সাইজটা একটু দেখুন। হ্যাঁ, এই জাস্ট খাটটা পাতা আছে আর তার পাশে এইটুকু জায়গা, ব্যাস। এত ছোট ঘরে আমরা আজ অবধি থাকিনি না। হ্যাঁ, তবে টয়লেটটা একটু বেটার, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বেশ সুন্দর গরম জল পাওয়া যাচ্ছে। এটা একটা আমাদের রেকর্ড হলো, এই যে ছোট্ট ঘর। হ্যাঁ, এখান থেকে নামলেই একদম বিশ্বনাথের গলি। হ্যাঁ, সামনেই দশাশ্বমেধ ঘাট, লোকেশনটা দুর্দান্ত। কিন্তু ঘরটায় মানে এই বিছানা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, মানে একটা সুটকেস খোলারও কিন্তু সে অর্থে জায়গা নেই। আমি ছোট সুটকেস নিয়ে এসেছি, আমি তাই পিট ব্যাগ ভালো। নিয়ে এসেছি, সেই জন্যে ঠিক আছে ব্যাপারটা। বড় সুটকেস নিয়ে আসলে এখানে খোলাই যাবে না। এই ঘরের ভাড়া নিয়েছে 2000 টাকা। যাই হোক, আমরা তো booking.com দেখে, তুই এটা বুক করেছিস ছবি দেখে, তো ওইটা তার ছবি দেখে বুঝেছিলাম যে ছোট হবে, ছোট, কিন্তু এত ছোট হবে সেটা গেস করা যায়নি আর কি। বেশ 2000 টাকা ভাড়া, লোকেশনটা দুর্দান্ত। তবে এখানে আসতে গেলে কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। ওনারা লোক পাঠিয়ে দিচ্ছে, এই দশাশ্বমেধ ঘাটের কাছে এলে ওখান থেকে লোক নিয়ে আসবে। কিন্তু দশাশ্বমেধ ঘাট অবধি ওই গদুলিয়া থেকে আপনাকে হেঁটে আসতে হবে। আজকে একটু মেঘলা দিন। বেনারস খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে একটি। আচ্ছা, আজকের দিনটা কি দিয়ে শুরু হবে? কচুরি। বেনারসে এসেছি, ব্রেকফাস্ট তো কচুরি দিয়েই করা উচিত ভাই। হ্যাঁ, ব্রেকফাস্ট কচুরি দিয়েই করা উচিত। এখানে তো ইডলি ধোসা পাওয়া যাচ্ছে। এখানে দেখুন খিচুড়ি রান্না হচ্ছে। রোজ এখানে লঙ্গরের জন্য খিচুড়ি তৈরি হয় এভাবেই। এখানেই খেয়ে নি, চলো। হ্যাঁ, এখানে ছোট কচুরি সবচেয়ে ভালো হয় গৌরী শঙ্করে, কিন্তু সেখানে এখন অনেক দূর গেলে সময় লেগে যাবে। চলো, ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ, আক্রমণ করার মতোই মুডে আছি আমি আর কি। সকাল থেকে বলে আলুর তরকারি দিয়েছে, চাটনি, একটা জিলাপি আর 4টে কচুরি। 2013 সালে আমি আমার মা, দিদি, কমলির মা, কমলি, তাদেরকে নিয়ে যখন এসেছিলাম তখন 2013 সালে এখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম মন্দিরে এসে। যাই হোক, এখানে সব দোকানই ভালো। হ্যাঁ, এটা এখানে কালকে ওই থেকে তো। বলছি। ঠিক, বল। ভালোই। হ্যাঁ, সেই কচুরির ভেতরটা দেখুন, এই বেশ টেস্টি। দিনটা জমিয়ে শুরু হলো। এখন সকাল 11:15। আমরা এখন প্রথমে যাচ্ছি বাঙালিটোলা। সেখানে অনেক কিছু রয়েছে এবং দেখাবো আপনাদের। দশাশ্বমেধ ঘাট থেকে বাঙালিটোলা হেঁটে যেতে মিনিট 10 সময় লাগবে। তবে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে একটা পান খেতে হবে। বেনারসে এসে পান না খেলে হবে না। একদম। চাটা খেয়েছি একটু আগে, এবার একটা পান মেরে দিই। আগের বারও এখানেই পান খেয়েছিলাম। যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে এখানে সব পানের দোকানই ভালো পান বানায়। কয়েকটা তো ব্র্যান্ড আছে, কিন্তু যে কোনো জায়গায় পান খাবেন, দারুণ খাবেন। দেখো, ওয়াও, পান খায়ো সাইয়া হামারো। ভাই, গানটা মনে পড়ছে? কি ভাই? পান খায়ো সাইয়া হামারো, আমার আসলে ভোলি সুরটিয়া হোট লাল লাল। হ্যাঁ, আমার আসলে ওই আরেকটু পরের গানটাই মনে পড়ে আর কি, যে খাইকে পান বানার বলা। আহা, খুলি যায় বন্ধ আকল কা তালা। আহা,
এই না হলে মৌটাট বেনারসে এসে আহা। আজকে আপনাদের কয়েকটা দারুণ জিনিস দেখাবো, একটু ওয়েট করুন। আচ্ছা, বেনারসে পান খেয়ে সবাই যেখানে সেখানে ঠকে, রাস্তার মাঝখানেও। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনারা করবেন না সেটা। একটু সাইডেই ফেলার অনেক জায়গা আছে। বিশেষ করে ড্রেন রয়েছে, সেসব জায়গায় ফেলুন। আমরা প্রথমে যাচ্ছি পুরনো দুর্গাবাড়ি, প্রায় 250 বছরের পুরনো। বোধহয় 1767-68 সালে এই দুর্গাবাড়ি তৈরি হয়েছিল। আমরা বাঙালি টোলায় চলে এসেছি, এটাই বাঙালি টোলা। কি লেখা রয়েছে? 1767 সালে এই পুরনো দুর্গাবাড়ি তৈরি হয়েছিল। আসুন, 250 বছরের পুরনো দুর্গা প্রতিমা। এই দেখুন, এই দুর্গাবাড়ি তৈরি করেছিলেন জনাইয়ের বিখ্যাত মুখার্জি পরিবার। 1967 সালে এই বাড়িটা তৈরি হওয়ার পরে এখানে দুর্গাপুজো হয়, কিন্তু দশমীর পরে যখন মাকে নিরঞ্জনের জন্য তোলার চেষ্টা হয় তখন মাকে তোলা যায় না। রাত্রিবেলা মাই স্বপ্নাদেশ দেন যে তিনি এখানেই থাকতে চান, এবং তারপর তিনি এখানেই রয়ে গিয়েছেন। প্রত্যেক বছর পুজো তো হয়ই, আর রোজ গুড়চানা দিয়ে পুজো করা হয় মাকে, সে সঙ্গে ফল দেওয়া হয়। আর 250 বছরের পুরনো এই দুর্গা মূর্তি, প্রায় 250 বছর, তৈরি হচ্ছে খড়, মাটি, সুতো এইসব দিয়ে। ভাবা যায় না, আনইম্যাজিনেবল যে এখানে বেনারসে এইরকম একটা 250 বছরের পুরনো দুর্গা মূর্তি রয়েছে। মানে মেইন যে মূর্তি সেটা বোধহয় একই থাকে, জাস্ট বহিরাঙ্গের যে পোশাক আশাক সেগুলো চেঞ্জ করা হয় আর কি। আর একটা কথা, পাশেই বিষ্ণু মূর্তি রয়েছে, যেটা এখানে লেখা রয়েছে 11 শতকের। দুর্গা প্রতিমা দেখে পুরনো দুর্গাবাড়ির মন ভরে গেল। আসবেন এখানে। আমরা এবার যাচ্ছি তারা মন্দির, তারাবাড়ি। দুর্গাবাড়ি থেকে বেরিয়ে বাদিকে গিয়ে ডান দিকের রাস্তা ধরে, এখানে গলিতে যে কাউকে জিজ্ঞেস করে নিলেই হবে, প্রচুর গলি, কিন্তু একটু জিজ্ঞেস করে নেবেন, পেয়ে যাবেন। ঠাকুর যখন বেনারসে এসেছিলেন মথুরাবাবুর সঙ্গে, সে সময় এখানে একটা বাড়িতে ছিলেন, এই বাঙালি টোলার আশেপাশেই কোনো বাড়িতে, কিন্তু সেই বাড়িটা এখন ভেঙে দিয়েছে। তবে সারদামণির বাড়িটা রয়েছে, সারদামণি এসে যখন ছিলেন সেই বাড়িটা, সেটা ওই রামকৃষ্ণ মিশনের আশেপাশে কোথাও রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে বাঙালিটোলা ইন্টার কলেজ বারাণসী। এই ইন্টার কলেজ তৈরি হয়েছিল 1857 সালে। সঙ্গে আলাপ হলো দীপক মুখার্জি, উনি আমাদের ফলো করেন। বাঙালিটোলাতে দেখা হলো, ওনারা দীর্ঘদিন ধরে এখানে আছেন। এই বাড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা ওনাদের বাড়ি। এবং দীপক বাবু হচ্ছে 7 জেনারেশন। আপনারা বেনারসে 7 জেনারেশন। চিন্তামণি মুখার্জি আমাদের পূর্বপুরুষ। আচ্ছা। তার নামে এই স্কুল, একটা স্কুল আচ্ছা। বেলপুরা রয়েছে, যেটা বড় বাচ্চারা পড়ে আচ্ছা। ইন্টার কলেজে। আচ্ছা, সেটা উনি দান করেছিলেন আমার ওকে। দাদুর দাদু। ওরে বাবা, তার মানে আপনার প্রায় 250 বছর এখানে? 350 350 বছর। আর এই কলেজটা কবে তৈরি হয়েছিল, ইন্টার কলেজ? এটা 1857 কিছু রয়েছে ভেতরে। আপনি আচ্ছা। এটা তো মানে বাঙালি ম্যানেজমেন্টই হ্যাঁ, রয়েছে এখনো। তবে একটা কথা কিন্তু ঠিক, এখানে এই বাঙালিটোলাতে এসে দীপকবাবুর সঙ্গে আলাপ হয়ে বুঝতে পারলাম যে বাঙালিরা এখানে মানে 250, 300, 350 বছর ধরে এখানে জমিয়ে আছে আর কি। কলেজের থেকে একটু এগিয়ে ডান দিকে একটা গলি, এই গলি দিয়েই তারাবাড়ি। আমরা এখন পুরো বাঙালিটোলায় রয়েছি। বাঙালিটোলার গলি ব্যতিক্রম কিছু নয়, একই রকম না, বেনারসে যা হয়। পথ দেখে ইনস্টাগ্রামে যে হ্যাঁ, শিবাজি দা, শিবাজি। ইনিও আমার কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। বাড়ি বেনারসের এই সমস্ত অলিগলির মধ্যে আসলে, হ্যাঁ, আর আপনি যদি বাঙালি হন তাহলে কিন্তু সেই মনে আছে তো জয় বাবা ফেলুনাথ, এরকমই আঁকা বাঁকা গলি, তার মধ্যে দিয়ে ফেলুদা, তোপসে আর জটায়ুকে পথ দেখিয়ে একজন নিয়ে যাচ্ছিলেন। আর এখানে দীপক বাবু আমাদের এই গলিগুচি দিয়ে পথ দেখিয়ে দেখে নিয়ে যাচ্ছেন। এটা আপনাদের পুরনো বাড়ি? এই বাড়ি এখানে আপনাদের সবচেয়ে রাজি বাড়ি। আচ্ছা, এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো হয়। ঠিক, পুজো দিয়ে এবং সেটাও মনে হয় 250-300 বছর। ওই শুরু তখন থেকে এখানে মা জগদ্ধাত্রী পুজো আচ্ছা। থেকে এখানে আরম্ভ এটা। ঠিক, চলুন। খুব ভালো লাগছে এখানে বাঙালিটোলায় এসে, এত বাঙালি এখানে
এই 250-300 বছর ধরে বসবাস করছেন। শুধু তাই না, তারা আমাদের ভিডিও দেখেন এবং অনেকেই আমাদেরকে ডেকে ডেকে কথা বলছেন, সেটা আরেকটা প্রাপ্তি আমাদের জন্য অবশ্যই বিরাট বড় প্রাপ্তি। তারাবাড়ি যাওয়ার আগে আমাদেরকে দীপকবাবু নিয়ে এলেন সবশিবা মন্দিরে। সবশিবা কালী টেম্পল, এখানে আরেকটা জাগ্রত কালী মন্দির। এই হলো সবশিবা কালীবাড়ি, পঞ্চমুণ্ডির ওপর এই মূর্তি তৈরি হয়েছে। আমার আর মামার বাড়ি। আচ্ছা, এনার কাটুয়ার ভিডিও ও দেখেছিলাম। হ্যাঁ, তখন সেটা আমি জানি। হ্যাঁ, তো কাটুয়া আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। কত বছর? আমার ভাই বর্ণ এখানে। ও বাবা, তাহলে আপনারা কত পুরুষ! আরে মামার দাদু এসেছিল। এবং আপনারা আমাদের ফলো করছেন। আরে খুব ভালো, আপনার ভিডিও দেখে আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো। থ্যাংক ইউ। এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এখানে 22 ফুট উঁচু কালী মূর্তি তৈরি করে কালী পুজো করা হয় প্রত্যেক বছর। আর এখানে দুর্গা মূর্তিও তৈরি হয় এবং পুরো বাঙালিরাই এটা করেন, এখানকার স্থানীয় বাঙালিরা, প্রবাসীরা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক তারাবাড়ির সামনে। এই হচ্ছে গেট, তারাবাড়ি ঢোকার। এও তো মনে হয় 300-350 বছরের পুরনো। 1752 সালে তৈরি এই মন্দির। এখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, পেছনে তারা মায়ের এবং মা কালীর মন্দির রয়েছে, আর বাদিকে দুর্গা মণ্ডপ রয়েছে। দুর্গা মূর্তি অসাধারণ সুন্দর, অষ্টধাতুর তৈরি, এবং এটা তৈরি করেছিল নাটোরের মহারানী রানী ভবানী 1752 সালে। দারুণ জায়গা, অসাধারণ লাগলো, পুরো মেনটেন এবং পুরনো যে ভাবটা সেটা ধরে রেখেছে। মানে সাধারণভাবে মানুষ যারা বেনারসে আসেন তারা হয়তো এই জায়গাগুলো বাদ দিয়ে যান, কিন্তু এই জায়গাগুলোই দারুণ। মানে আসলে অবশ্যই আপনারা ঘুরে দেখবেন এই জায়গাগুলো। একদিন একবেলা বাঙালি টোলার জন্য রাখুন। আমরা এবার যাচ্ছি বাঙালি টোলাতেই আরেকটা মন্দিরে, গৌরী কেদারেশ্বর মন্দির। এটাও বেশ দারুণ জায়গা, ওখানে গিয়ে বলছি এই মন্দিরের কথা। বাঙালি টোলায় অনেক হস্টেল রয়েছে, জস্টেলও এখানেই, মোনালিসা হস্টেল এবং আরও অনেক হস্টেল। তবে এখানে যদি এসে থাকতে চান তাহলে লাগেজ কিন্তু নিজেকেই ক্যারি করে আনতে হবে, এখানে গাড়ি আসে না। আর হস্টেলের মোটামুটি ভাড়া হচ্ছে বাঙ্ক বেড 600 টাকার মতো, আর প্রাইভেট রুম 1800-2000 এরকম। সামনে এই যে গৌরী কেদারেশ্বর মন্দির। এই যে গৌরী কেদারেশ্বর মন্দির আমরা দর্শন করে বেরোলাম, ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, সেজন্য গর্ভগৃহটা দেখাতে পারলাম না, শিবলিঙ্গ দেখাতে পারলাম না। আপনারা আসবেন। এই যে কাশী বিশ্বনাথের মন্দির, বিশ্বনাথ কিন্তু কাশীর যে বিশ্বনাথ তিনি কিন্তু স্বয়ম্ভু নন, অনেকবার ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, আবার প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক, কিন্তু গৌরী কেদারেশ্বর স্বয়ম্ভু শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গটা কিন্তু ট্র্যাডিশনাল শিবলিঙ্গের মতো নয়, অনেকটাই কেদারনাথের মতো। আর এর পেছনে একটা দারুণ সুন্দর কাহিনী রয়েছে, মানে মান্ধাতার আমল বলি আমরা, রাজা মান্ধাতা, সেই মান্ধাতা। তখন কাশীর নাম কাশী ছিল না, ছিল আনন্দ নিকেতন, না আনন্দ কানন, আনন্দ কানন। তো সেই সময় নাকি রাজা মান্ধাতা এখানে ছিলেন। এবার রাজা মান্ধাতা রোজ নাকি এখান থেকে কেদার দর্শনে যেতেন। তারপর তার বয়সজনিত কারণে তিনি আর যেতে পারলেন না, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমাকে এখানেই তুমি দর্শন দাও। তখন ভগবান স্বয়ম্ভু হয়ে এখানে প্রকট হন, মানে মহাদেব। তারপর থেকেই এই যে শিবলিঙ্গ, এখানে উনি পুজো দিতেন। তো এই হচ্ছে মোটামুটি একটা কাহিনী। তবে এই সব সম্পর্কে আজকে বাঙালি টোলায় যা আমরা বেড়ালাম, এই যে পুরনো দুর্গাবাড়ি, তারা মন্দির, গৌরী কেদারেশ্বর মন্দির, এই সব কিছুর তথ্য যিনি আমাদের দিয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করাবো। তিনি একজন বাঙালি কিন্তু সাধু। তিনি ওই কুষ্ঠ কালীবাড়ির পৌরোহিত্য করেন এখন, তার তত্ত্বাবধানেই কুষ্ঠ কালীবাড়ি, তার সঙ্গে আপনাদের আলাপ করাবো। দারুণ মানুষ। তো আপনারা এখানে আসবেন। এই যে শিবলিঙ্গটা, কেদারেশ্বর শিবলিঙ্গ যেরকম অনেকটাই সেরকম। উপর থেকে দেখলে পরে আপনি দেখতে পাবেন যে অনেকটা ওই
মানে শিবানন্দ পুরী যা বললেন হ্যাঁ, মহারাজ। মানে যদি আমরা বাঙালি রীতিতে যেভাবে কাউকে খাবার সাজিয়ে দিই আর কি, চুড়ো করে এবং তার চারিপাশে হ্যাঁ। যেরকমভাবে সজ্জা থাকে, ঠিক মানে খাবারগুলো সাজানো থাকে, ঠিক সেরকম খাবারটা একটা- শুকিয়ে গেলে যেরকম হবে সেরকম, মানে এটাও শিবানন্দ ভোগ। পুরী মহারাজই বলেছিলেন। হ্যাঁ, যাই হোক। উনি এটা এই হ্যাঁ, তথ্যগুলো এবং দিয়েছেন। সামনে থেকে দেখলে অনেকটাই কেদারেশ্বর শিবলিঙ্গের মতো। মালাটা পরিয়ে দিল ভেতরে। ভালোই লাগছে। চলো যাওয়া যাক। আমরা এখন হাঁটছি ঘাটের ওপর দিয়েই, দশাশ্বমেধ ঘাটের দিকে। আচ্ছা, এখানে নৌকা জিজ্ঞেস করলাম, নৌকার ভাড়া চাইছে শেয়ারিংয়ে 100 টাকা করে। হরিশ্চন্দ্র ঘাট থেকে একদম মণিকর্ণিকা ঘাট অবধি ঘোরাবে, আর যদি নৌকা রিজার্ভ করে নেন তাহলে 1500 টাকা। মোটামুটিভাবে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা এইরকম সময় লাগবে। আমরা যে হাঁটছি ঘাট দিয়ে, পৃথ্বীজিৎ গন্ধ কিসের পাচ্ছ? হ্যাঁ, মানে ভীষণ শিবাম্বর গন্ধ। গন্ধ পাওয়া যাচ্ছে আর কি। দুর্গন্ধ আর কি। দেখতে হয়তো আপনাদের ভালো লাগছে, খুব সিনেম্যাটিক জায়গা, কিন্তু প্রচণ্ড গন্ধ। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা ভারতীয়রা বোধহয় শিখবো না। না, আমরা মানে পণ করেছি চন্দন শিখবো মাখি, না আর কি। মালা পরি, সুন্দর ধূপ দুরস্ত হয়ে ভগবানের কাছে পুজো দিই, তারপর পথে ঘাটে নোংরা করি, জঞ্জাল করি। এই হচ্ছে আমরা ভারতীয়। বিদেশিরা কিন্তু এটা করে না। আপনারা যতই বলুন আমরা বিদেশের গুণগান গাই, দুঃখে গাই একদম। আসলে। ভারতবর্ষ আমাদের দেশ, ভারতবর্ষ সুন্দর হলে তো আমাদেরই ভালো লাগবে, এটা তো খুব স্বাভাবিক এটা আপনারা ব্যাপার। বোঝেন না, অনেকেই আমাদের কটু কমেন্ট করেন যে আপনারা বিদেশের গুণগান গাইছেন। আমরা আসলে দুঃখে করি যে আমাদের দেশটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর জায়গা, এত বৈচিত্র্যময় দেশ, কিন্তু তার মধ্যে আমরাই নোংরা করে রাখি। মানে পৃথিবীতে এক এবং অদ্বিতীয়ম যেটা বলা হয় আর কি, হ্যাঁ। কি বলে, যা নেই ভূভারতে, যা নেই ভারতে তা নেই ভূভারতে। একদম। সেটা আমরা দিনকে দিন যা করছি দেশটাকে, আরও যেন নৈরাজ্য, আরও যেন বেশি করে অপরিচ্ছন্ন, অপরিষ্কার করছি। হ্যাঁ, মানে শুধুমাত্র জনসংখ্যা বেড়েছে বলেই যে নোংরাটাকে জাস্টিফাই করা যায় তা কিন্তু না ব্যাপারটা। আমরা কিন্তু তথাকথিত দামি গাড়ি চড়ে যাওয়া লোকজনকেও দেখেছি, তাদের মধ্যেও এই জ্ঞানটা কিন্তু নেই। আসেনি, নেই একদম। ঠিক। চলো যাওয়া যাক। এখন দশাশ্বমেধ ঘাটের দিকে হাঁটছি। দারুণ সুন্দর একটা ওয়াক, শুধু ওই দুর্গন্ধটা বাদ দিয়ে এবং নোংরাটা বাদ দিয়ে। এই বজরা দেখে কিছু মনে পড়ছে? মঙ্গললাল মেঘরাজের কথা। হ্যাঁ, মঙ্গললাল মেঘরাজ এখানে আসলো, তো সিঁড়ি নেমে এলো, হাতে একটা কি বলে ওটাকে, বরণ ডালা বা পূজার সামগ্রী নিয়ে। হ্যাঁ। এইখানে মাছলি বাবা বসে হ্যাঁ। আছে, গান বাজনা চলছে, সেই এইরকম। দৃশ্যগুলো। হ্যাঁ, মানে একদম। বিভিন্নভাবে সবসময় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে জয় বাবা ফেলুনাথের কথা। জয় বাবা ফেলুনাথের কথা। আর এরকমই কোনো একটা ঘাটে লালমোহন বাবু আর তোপসে সেই সন্ন্যাসীর সাধুর বেশ ধরে বসেছিল, এবং আমি পরবর্তীকালে পড়েছি যে কয়েকজন সেটা বিশ্বাস করেছিল, নমস্কার করে গেছিল, এবং সন্তোষ দত্ত মহাশয় সেই অসামান্য অভিনেতা। এরকম উদাহরণ কিন্তু খুব কম আছে হ্যাঁ। যে একজন চরিত্রে অভিনেতা একটা চরিত্রে অভিনয় করার পরে মূল যে বইটা ছিল সেখানে আগে যে লালমোহন বাবুর যে ছবি ছিল সেটা কিন্তু বদলে সন্তোষ দত্তর আদলে লালমোহন গাঙ্গুলিকে তৈরি করেন সত্যজিৎ রায়। একদম। এটা কিন্তু মনে হয় না বিশ্ব সিনেমায় আর কোনো উদাহরণ বিশ্ব আছে সাহিত্যে বলে। আর কোনো উদাহরণ নেই এটা। শুধু সাহিত্য এবং সিনেমা দুটো মিলে, সিনেমার কারণেই সাহিত্যে বদলটা এসছে। আচ্ছা, আমরা রাজাঘাটে আসি। এই যে সিনটা যেটার কথা পৃথ্বীজিৎ বলল জয় বাবা ফেলুনাথে, সেটা কিন্তু আরও আগে ওখানে দশাশ্বমেধ ঘাটে ওখানে শ্যুট করা হয়েছিল। এখানে হিসু করে গেছে, মানে গন্ধে টেকা যাচ্ছে না। যাই হোক, তবে একটা কথা কিন্তু ঠিক পৃথ্বীজিৎ, হ্যাঁ। এই যে এত লোক এখানে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, সরকারের তরফ থেকেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রাখা উচিত। পাবলিক টয়লেট থাকতো অথবা পে অ্যান্ড ইউজ টয়লেট থাকতো, সেটাও যদি করে দিত এই সমস্যাটা তাহলে হতো না। হ্যাঁ, এত লোক ঘাটে ঘোরাঘুরি করছে, এবার এরা টয়লেট পেলে করবে কি? এটা কিন্তু একটা বাস্তব সমস্যা। সেটাও একটা সমস্যা। না, এটা অনেক সরকারের তরফ থেকে এটা করা উচিত। এখানে টয়লেট কেন থাকবে না? আমার যদি টয়লেট পাই আমি কোথায় যাব? হ্যাঁ, মানে তারপর যদি জনগণের মেন্টালিটি এরকম হয় যেখানে পারো করো, হ্যাঁ, তাহলে তো করবেই। সরকার মন্দির রিনোভেশন করেছে, আপনারা জানেন কাশী বিশ্বনাথ চত্বর এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, রোপওয়ে হচ্ছে, কিন্তু এটা সবার প্রথমে ঠিক করা উচিত, টয়লেটের ব্যবস্থা।
দশাশ্বমেধ ঘাটের কাছেই কুষ্ঠ কালীবাড়ির পেছনে এই লকার রয়েছে, অনেকেই হয়তো জানেন না। এই লকার আপনারা ইউজ করতে পারেন নিজেদের জিনিসপত্র রাখার জন্য। এখানে কিউআর কোড দিয়ে এটাকে স্ক্যান করে বুক করতে হবে। দারুণ সিস্টেম। এখানে মোবাইল, ক্যামেরা বা জরুরি জিনিসপত্র রেখে তারপর গঙ্গার ঘাটে স্নান করতে যেতে পারেন। এই যে বাড়িটা আমার পেছনে, অনেকেই চেনেন জানেন, দশাশ্বমেধ বোর্ডিং হাউস, কিন্তু জয় বাবা ফেলুদাতে এই বাড়িটারই নাম ছিল ক্যালকাটা লজ। আর এখানেই ফেলুদা তোপসে এবং জটায়ু এসে উঠেছিলেন। বেশ নস্টালজিক জায়গা আমাদের জন্য। সামনেই ডান দিকে কুষ্ঠ কালীবাড়ি, আর সোজা গেলেই দশাশ্বমেধ ঘাট, এদিকে গদুলিয়া 400 মিটার। তো এই জায়গাটা এলে আমরা সবাই যারা বাঙালি একটু নস্টালজিক হয়ে পড়ি, বিশেষ করে যারা আমরা ফেলুদা ভক্ত। এই বাড়ির নিচেই এই কৃষ্ণার লস্যি ভাণ্ডার, এখানকার লস্যিও বেশ পপুলার। আজকে এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসেই আমরা লাঞ্চ করব। কোথা থেকে আসছেন? আচ্ছা, ঠিক, চলুন। এই যে আমার পিছনে এই যে 3 নম্বর ঘরটা, এটাই সেই ঐতিহাসিক ঘর। ঐতিহাসিক বলা যায়, কি বলিস শিবাজি? একদম একদম, অবশ্যই। যেখানে হচ্ছে আমাদের ফেলুদা তোপসে লালমোহন বাবু ছিলেন, এটাই সেই ঘর। আপনাদের দেখাতে পাচ্ছি না তার কারণ এটা পুরোটাই ভর্তি। আরেকজনের কথা ভুলে যাচ্ছিস। ও আচ্ছা, মলয় বাবু নাকি ওনার নাম ছিল? মলয় বাবুই ছিল, বডি বিল্ডার। বডি বিল্ডার। সেই নিয়ে একটা প্রচুর মজার ব্যাপার আছে। মানে সত্যজিৎ বাবু এমনভাবে বডি বিল্ডারদের দেখিয়েছিলেন, তারপর থেকে লোকে বডি বিল্ডারদের দেখলেই ভীতুই ভেবে নিয়েছে যে বডি বিল্ডার তার মানেই তারা ভীতুই হবে। আমরা এসে তো বসলাম লাঞ্চের জন্য, কিন্তু যেটা বলছে যে ভাত নেই, ভাত শেষ হয়ে গেছে, তাই এখন ঘন্টাখানেক বসতে হবে। পৃথ্বীর আর আমার দুজনেরই খিদে পেয়েছে। কি আর করা যাবে, আমি যখন ওই আমার মাকে নিয়ে এসেছিলাম সেই সময় এখানে খেয়েছিলাম। এবার তো শিবাজিকে বললাম চ গিয়ে খেয়ে আসি, এলাম কিন্তু কপাল খারাপ। মন্দিরের চারপাশে কোনো জায়গাতেই এখন আমিষ পাওয়া যায় না, কিন্তু এখানে মাছ ভাত পাবেন। আজকে ব্যাড লাক, কিছু করার নেই। অনেকক্ষণ বসার পর খাবার এলো, ভাত শেষ হয়ে গিয়েছিল। এই হচ্ছে খাবার, একটা তরকারি দিয়েছে। এখানে বোধহয় আলু সেদ্ধ না পেঁপে সেদ্ধ রে? আলু সেদ্ধই। আলু সেদ্ধ, ডাল আর মাছ। কেমন খাচ্ছ? নস্টালজিক খাবার? ঠিক আছে, মানে যেরকম হয় সেরকমই আর কি, মানে খুব একটা আহামরি কিছু নয়, জাস্ট নস্টালজিয়া সহযোগে খাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে মাছের সাইজ। তবে ফেলুদারা খেয়েছিল সেই চিতল মাছ খেয়েছিল বোধহয়, চিতল মাছের পেটি। হ্যাঁ, সেইটা মনে নেই আমার। অসাধারণ ব্যাপার ছিল, নস্টালজিয়া মেখে খাচ্ছি। খারাপ না, চলে যাবে। খাবার খেয়ে তারপরে বেনারসের মালাই লস্যি। আহা, ওই যে ফাটাফাটি, কথা হবে না কোনো। বাকিটা তুই খা। দইটাও ভালো। চারটে বাজছে, আমরা গঙ্গাবক্ষে নৌকা বিহারে বেরুলাম। চলো চলো। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव। এই যে কালী মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো কুষ্ঠ কালীবাড়ি। আর এখানে এখন যিনি পৌরোহিত্য করছেন একজন বাঙালি মহারাজ, তার সঙ্গে দারুণ আলাপ হলো এবার আমাদের। আমি আগেই বলেছি ভিডিওতে, আজকে বাঙালি টোলায় যে যে জায়গাগুলো আমরা ঘুরলাম তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা ঘুরেছি। আমরা অশেষ কৃতজ্ঞ শিবানন্দ পুরীর কাছে। উনি রয়েছেন এখন
এই মন্দিরে এখন আরতি হবে, তাই দেখবো এবং আপনাদের দেখাবো। ছাগল মহিষাবি আজ ফিরে তোর বলিদানে মন্দ এত ভাবনা কেন। তামাম হিন্দুস্তানের বাপমা, যদিও এই মন্দিরে বসে এটা বলা উচিত হবে না, তবে এটা খুব একটা সামাজিক ব্যাধি নিয়ে বলাই যেতে পারে বলে আমার মনে হয়। হয়তো অনেকে ক্রিটিসাইজ করবে, কিন্তু মায়ের মন্দিরে মদ্য নিবেদন করা হয়, কিন্তু এটা একটা গল্প আছে, সেই জন্যই বললাম যে কে কীভাবে নেবে। কিন্তু গল্পটা হচ্ছে দারুণ। তামাম হিন্দুস্তানের বাপমা যারা তাদের ছেলে কিংবা মেয়ের বিয়ে দিয়েছে কিংবা দিতে চলেছে, তাদের উদ্দেশ্যে লেখা বিমল বন্দ্যোপাধ্যায়ের আধুনিক কবিতা আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বোতল। আয়েশ করে বসে গ্লাসে ঢেলে চুমুক দিতে যাব, হঠাৎ মনে হলো না, আজ আর খাবো না বিয়ার। যেদিন খবরের কাগজে পড়বো না দেশের কোনো না কোনো কোণে টাটকা সিঁদুর লাগানো কোনো না কোনো মেয়ে হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিংবা তার কাপড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে উপযুক্ত উপঢৌকন মেলেনি বলে, সেই দিন খাবো বিয়ার। কিন্তু আমার এমনই কপাল, রোজই কাগজ খুলি, আজ দিল্লি, পরশুদিন চেন্নাই, নয়তো কলকাতা, দেশের কোনো না কোনো কোণে টাটকা সিঁদুর লাগানো কোনো না কোনো মেয়ে হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিংবা তার কাপড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে বরপণের দাবি মেটেনি বলে। আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি পারো না অন্তত একদিনের জন্য তোমাদের এই তৃষ্ণার্ত দাদাকে এক বোতল বিয়ার খেতে দিতে? আমার বোনেরা শুনল না সে কথা। রোজই তারা বেরোতে লাগলেও কাগজের খবর হয়ে। একদিন সকাল, কেন জানি না মনে হলো আজ হয়তো বা হবে সেই দিন, আজ হয়তো খেতে পাবো বিয়ার। কিন্তু তার কিছুক্ষণ পরেই শুনি আমার বাড়ি ছেড়ে কয়েকটি বাড়ি পরে যে তিনতলা কোটিপতির বাড়ি, তার একমাত্র পুত্রবধূ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। মনটা খারাপ হয়ে গেল। না, আজও আমার বিয়ার খাওয়া হবে না। কিছুক্ষণ পর বাজারের থলিয়াতে বাজার থেকে ফিরছি, হঠাৎ সেই লাখপতির সঙ্গে দেখা। উনি প্রশ্ন করলেন, হে কেমন আছেন? আমি বললাম, ভালো নয়। কেন কেন কেন? তার সাগ্রহ প্রশ্ন। আমি তখন তাকে আমার মন খারাপের কারণটা সবিস্তারে জানালাম। উনি শুনে বললেন, এক কেন, 2, 4, 10 যত বোতল ইচ্ছে, এবং আমারই টাকায়। আমি শুনে বললাম, তা কি করে হয়? গতকাল আপনার পুত্রবধূ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, আজ নিশ্চয়ই কাগজে বেরোবে সে খবর। উনি বললেন, না, বেরোবে না। আমার অনেক অনেক টাকা, আমি টাকা দিয়ে সমস্ত কাগজগুলোকে কিনে রেখেছি। আর সত্যিই তাই, বাড়ি ফিরে তন্ন তন্ন করে খুঁজলাম সমস্ত কাগজ, কিন্তু না, কোথাও বেরোয়নি সে খবর। মনে মনে আশ্বস্ত হলাম, দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বোতল। আয়েশ করে বসে গ্লাসে ঢেলে চুমুক দিতে যাব, হঠাৎ দেখি সেই সোনালি পানীয়ের মধ্যে সুন্দর ফুলের মতো একটি মুখ। সেই মুখ যেন আমায় বলছে, আজ নাই বা খেলেন দাদা আমার কথা মনে করে। আমি আস্তে আস্তে গ্লাসটা নামিয়ে রাখলাম। আমার আর বিয়ার খাওয়া হলো না, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। ভীষণ ভীষণ ভীষণভাবে এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। কিছু কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে
মন ভালো হয়ে যায়, তাদের সঙ্গে বারবার দেখা করতে ইচ্ছে করে, আলাপ করতে ইচ্ছে করে। সেরকমই একজন মানুষের সঙ্গে আপনাদেরকেও আলাপ করাচ্ছি। আমরা রয়েছি কুষ্ঠ কালীবাড়ির সামনে, আর উনি হচ্ছেন শিবানন্দ পুরী মহাশয়। এই কালীবাড়ির পৌরোহিত্য এবং যাবতীয় দায় দায়িত্ব এখন ওনার ওপরে। আর গতকাল সকালে যখন এসেছি আমরা, তখন এইখানে এই দোকানে আমরা সকালবেলা ট্রেন থেকে নেমে এখানে এসে চা খাচ্ছিলাম। উনি তখন পেছন থেকে এসে বললেন, এতদিনে মানিকজোরকে পাওয়া গেল। উনি আমাদের ভিডিও কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন বা দেখেন, থ্যাংক ইউ সো মাচ। আদ্যান্ত বাঙালি, কিন্তু পূর্বাশ্রমে বাঙালি, এখনও বাঙালি। দারুণ মানুষ, খুব ভালো লাগলো, প্রাণ ভরে গেল। আর যারা দেখছেন তাদের সবাইকে আমি আমার প্রণাম জানাই। ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন সবাইকে নিয়ে। আর শিবাজিদের দিকে একটু আশীর্বাদের হাতটা বাড়িয়ে দেবেন। কারণ ওই বললাম, কিছুই নয়, একজন মানুষ হিসেবে তারা যে আমাদের ভালো লাগাটা দিচ্ছে, তাদের জন্য এই সাহায্যটুকু আমরা করবো নিশ্চয়ই। সবাই মিলে ভালো থাকবেন সবাই। আবার নমস্কার। কিন্তু কিছু কথা আছে, এই কালীবাড়ির ইতিহাস তুমি আমাকে বলেছো, কিন্তু সেটা একটু দর্শকদের জন্য ছোট্ট করে বলে দাও। আচ্ছা, আমি যেটা বলছি সবটাই না আমার এই টুকটাক যা তথ্য প্রমাণ বা যা কিছু জোগাড় করতে পেরেছি তার ভিত্তিতে, হয়তো এদিক ওদিক একটু হতেও পারে, তবে মোরাললেস সেম। এই মায়ের নাম হচ্ছে কুষ্ঠকালী। কেন কুষ্ঠকালী? এই যে রাস্তার ওপরে এই মন্দিরটি, রাস্তার এপাশে ওপাশে দুপাশে আগে কুষ্ঠরোগীরা থাকতেন। আর ওইখানে দেখবে একজনের মূর্তি বসানো আছে, পরমানন্দ তীর্থজি। উনি কুষ্ঠরোগীদের সেবা করতেন। এবং সেই সময় একটা ধারণা, এবং আমি পরে যতদূর জেনেছি যে মহাফেজখানাও রেকর্ড আছে, যে ব্রিটিশ শাসনকালে যাদের ওই স্বদেশী আন্দোলনের জন্য ধরা হতো, যাদের বড় পানিশমেন্ট হতো, তাদের কথা আলাদা। হ্যাঁ, এটা শোনা আমি বলছি যে বড় পানিশমেন্ট হতো সেইটা আলাদা। আর যাদের ছোট পানিশমেন্ট হতো, তারা যদি ফার্দার আর সমাজে মিশে আবার কোনো মুভমেন্টকে বুস্ট আপ করতে না পারে, সেই জন্য তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। তাদের মধ্যে হয় সিফিলিস, না হয় এই কুষ্ঠ, দ্যাট মিনস লেপ্রসি ইনজেক্ট করে দিত। হ্যাঁ, আর ওই পরমানন্দ তীর্থজি তাদের সেবা করতে গিয়ে যে বাধাটা পেয়েছিলেন সেই সময়, পলিটিক্যালি বলুন বা ওই ব্রিটিশ ওকেদের কাছ থেকে, সেইটার থেকে বাঁচার জন্য উনি এটাকে একটা শিল্ড হিসেবে তৈরি করেছিলেন। এইখানে উনি থেকে ওই কুষ্ঠরোগীদের সেবা করতেন, তাই জন্যই এনার নাম হয়ে গেছে কুষ্ঠকালী। এই মন্দিরটা তৈরি হয়েছিল বঙ্গভঙ্গ ওই সময়, বললাম যে ওই পলিটিক্যাল সে সময়, ওই 1905 সালে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে, মানে তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। ভালো থেকো। আমরা বেনারস আরও আসবো, অনেকবার আসবো। মৈত্রীকে নিয়ে একদম মৈত্রীকে নিয়ে আসবো। আমি এবার দর্শন করলাম না বিশ্বনাথ বাবাকে, তার কারণ হচ্ছে যে আমি বললাম আমাদের 4 জন তো 4 জায়গায়, আমি এক জায়গায়, মৈত্রী এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়। আমি বাবাকে বললাম এরপর তোমাকে দর্শন করতে আসবো, 4 জনে একসঙ্গে যদি আমাদের যখন করবে তখন আসবো। একদম সঠিক সিদ্ধান্ত আর কি। হ্যাঁ, কুঞ্জ শাহীর দোকানের বালুশাহী দেখো কে। খুবই একটা খাস্তা, হালকা মিষ্টির জিনিস, দারুণ খেতে কিন্তু এটা। এটার রেকমেন্ডেশন করলেন শিবানন্দ পুরী মহারাজ। বালুশাহীর একটা সময় ভেতরে এখন শক্ত ডেলা হয়ে যায়, এটার মধ্যে কিন্তু তুমি একদম পাবে না, পুরো ক্রিসপি। আর ওই যেটা বললে মিষ্টি, কিন্তু সেই অর্থে অনেক কম। বালুশাহীর চিনির মোটা কোটিং থাকে। ঠিক, আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ চাট ভাণ্ডারের চাট খেতে। এইদিকে মন্দিরের উল্টো দিকের গলি দিয়ে এসে, এটা হচ্ছে টিকিয়া চাট। অনেক কিছু দিয়েছে ভাই। হ্যাঁ, তাই তো দেখছি। আলুর টিকিয়া এই যে আছে, হ্যাঁ, আর ওপরে বাদাম টাদাম আরও অনেক কিছু দিয়েছে। কেমন? খুব ভালো। দই দিয়ে মাখা, একদম দই না, শুধু দই, চাটনি। অসাম অসাম। এইখানে কিন্তু এই যে বিশ্বনাথ চাট ভাণ্ডার, এটা ফাঁকা। কালকে তো তাই দেখলাম, মানে রীতিমতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি আর কি, ঠেলাঠেলি চলছে কাশি চাট ভাণ্ডারে। কাশি। এবং এইমাত্র আমাদের এক ফলোয়ার ফ্যামিলির সঙ্গে আলাপ হলো, ওরা গতকাল খেয়েছে ওখানে, ওরা ভালো রিপোর্ট দিল না।
সব জায়গায় দারুণ সুন্দর টেস্টি চাট। যেটা আমাদের প্রত্যয় ছিল যে এখানে যে কোনো দোকানেই এই সমস্ত চাট বা মালাই বা রাবড়ি বা এই বালুশাই বা প্যাড়া খাবেন, সেগুলো ভালোই হবে, সেটা দোকান ছোট হোক বা বড়। ঠিক। এবার হচ্ছে সোহান চাট। এই যে এখানে খাস্তা পাপড়ি দেওয়া, ওপরে পেঁয়াজ আর ক্যাপসিকামের স্যালাড, গাজরও আছে। এটাও ফাটাফাটি। সোহান মানে হচ্ছে ওই সিঙ্গারা আর কি, টমেটো। এটাও দারুণ, মানে যদি ধর টমেটো স্যুপটা অনেকটা পরিমাণ ঘন হতো আর কি, থকথকের মতো, তাহলে যে ধরনের একটা টেস্ট হতো অনেকটা সেই ধরনের টেস্ট লাগছে আমার কাছে। ঠিক, দারুণ। এই টমেটোর চাটটা অসাধারণ, এখানে এলে মিস করবেন না। দুর্দান্ত। বেনারস সত্যি ওই যে খাদ্যের খনি বলে না, মানে সেরকমই একটা জায়গা। যারা আমাদের মধ্যে খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু বেনারস আরেক দিক দিয়েও স্বর্গরাজ্য। ঠিক। আমার সেরা লাগলো টমেটোর চাট। আমি জানতাম ওটা তোর বেশি ভালো লাগবে, হ্যাঁ, ওই জন্যই আমি 2 চামচ খেয়েই তোর দিকে ফেলে দিয়েছি। ফাটাফাটি লাগলো। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখন একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অক্ষরারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত, ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বী।